This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bimal, বলো কথা কেশরী। উট কি কাঁটা বেছে খায়? জটায়ুর ঢঙে ব্যাপারটা জেনে রাখা ভালো। যেভাবে গরম বাড়ছে তাতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে মিম। অ্যাপে ক্যাব নয়, উট বুক করুন। সরকারের কাছে আবেদন, দুয়ারে উট পরিষেবা চালু হোক। বাঙালি যে কোনো দিন দেখবে কলকাতায় উট চলেছে মুখটি তুলে। উটে চললেও জল পাবেন কোথায়? উটের মতো কুঁচ তো নেই। খাল, বিল, নদী নালা তো শুকিয়ে কাঠ। এমনকি ডুয়ার্সের জঙ্গল, যেখানে দক্ষিণবঙ্গের মতো এত গরম নেই, সেখানেও শুকিয়ে গেছে জলাক। হাতিনালা শুকনো, বনের পশুদের গলা শুকিয়ে কাঠ। এবার পুরো বাংলার গলা এরকম শুকিয়ে কাঠ হয়ে যাবে কিনা তা নির্ভর করছে নেতাদের ওপর। এই গরমে যদি মানুষকে প্রশ্ন করতে হয় একটু জল পাই কোথায়, বলতে পারেন, তাহলে মাথা গরম হবে না? মোহিত ঘোষ তার টাপুর টুপুর ছড়ায় কি লিখেছিলেন মনে আছে? ভয়ানক গরমে রাগ ওঠে চরমে, করি শুধু ছটফট, মারি বকি পট পট। সদ্য এই লোকসভা ভোটের প্রথম দুটো ফেজের ভোট হয়ে গেল, আর দুটো ফেজই উত্তরবঙ্গে। তাই উত্তরবঙ্গের না ওই হ্যাংওভারটা কিছুতেই কাটছে না। আজকে যে ছড়াটা শুনলেন সেটাও তো ওই উত্তরবঙ্গেরই, জলপাইগুড়ির কবি মোহিত ঘোষের। টাপুর টুপুর ছড়ার এই বইটার জন্য তিনি জাতীয় শিশু সাহিত্য পুরস্কারও পেয়েছিলেন। সেখানেই এই টাপুর টুপুর এই বইটার মধ্যেই এই ভয়ানক গরমে বলে ছড়াটা আছে। ভয়ানক গরমে কি কি হতে পারে তার একটা ব্যাখ্যাও দিয়েছিলেন মোহিত ঘোষ। ওই বললাম, ভয়ানক গরমে রাগ ওঠে চরমে, করি শুধু ছটফট, মারি বকি পট পট। দেখুন, আর কয়েকদিন পর কলকাতার রাস্তায় সত্যি উট নিয়ে বেরোতে হবে কিনা সেটা যেরকম ওই প্রকৃতির ওপর নির্ভর করছে, তেমনি আমাদের গলা চুকিয়ে কাঠ হয়ে যাবে কিনা সেটা সত্যি সত্যি ওই নেতাদের ইচ্ছের ওপর নির্ভর করছে। সত্যি বলছি, আপনারা একটু খেয়াল করে দেখুন, এগুলো সবই তো নেতাদের কৃপায় আমরা পাই। পানীয় জল সেটা জনতা পাবে কি না সেটা নেতারা না জানলে আর না দেখলে কে জানবেন, কে দেখবেন? এবার এই ভয়ানক গরমে যদি আপনার পাড়ায় 6 দিন ধরে পানীয় জলের সংকট দেখা দেয়, পুরসভার কলে খাওয়ার জলটাও না আসে, তাহলে কাউন্সিলর বা পুরসভার কর্মী যারা আছেন আর কি, তাদের কাছে গিয়ে লোকে হাজির হয়। কিন্তু বারবার বলেও যদি সেখানেও কোনো কাজ না হয়, এবং যদি দেখেন যে এই প্রচণ্ড গরমে মানে তেষ্টায় গলা শুকিয়ে কাঠ, চান করতে পারছেন না, এরকম একটা অবস্থা, আর তখন আপনার দুয়ারে হাজির হচ্ছেন প্রার্থী, আপনি সত্যি কথা বলুন তো মেজাজ ধরে রাখতে পারবেন? এই দমদম লোকসভা কেন্দ্রের মধ্যেই তো পড়ে ওই পানিহাটির কদমতলা। পানিহাটির এই এলাকায় গত 6 দিন ধরে নাকি মানুষ টাইম কলের জল টল পাচ্ছেন না। আজ তার মধ্যেই দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায় ভোট চাইতে গিয়ে হাজির। ব্যাস, যাবে কোথায়? বাসিন্দারা ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে দেন। তাদের মানে ব্যাপারটার জন্য খুব দোষ দেওয়া যায় কি? কিন্তু দেখুন, যারা সৌগত রায়কে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের বেশিরভাগই তো আবার মহিলা। এদের ভরসাতেই তো ওই বেশিরভাগ দেওয়ালে দলের প্রার্থীর নামটাও তৃণমূল কর্মীরা লিখছেন না, শুধু একটা লক্ষ্মীর ভাণ্ডারের ছবি এঁকে দিচ্ছেন আর পাশে তৃণমূলের একটা প্রতীক। ব্যাস, মাসে মাসে 1000 টাকা, কড়কড়ে টাকা। এর ভরসায় বলিয়ান তৃণমূলকে যদি বাড়ির মা বোনেদের ক্ষোভের মুখেই পড়তে হয়, তাহলে তো প্রশ্ন জাগতেই পারে, মানে জানতে তো ইচ্ছে করতেই পারে যে লক্ষ্মী চঞ্চলা হলে ভোটের হিসেবটা ঠিক থাকবে তো? একটা বিশাল লোকসভা এলাকার মধ্যে কোনো একটা পাড়ায় জলের কষ্ট হলো কি হলো না, বা সেই জলের কষ্টের জন্য ভোটের হিসেব এদিক ওদিক হলো কি হলো না, এই কথা যদি ভুলেও আপনার মনে আসে,
তাহলে আজকে একবার ওই সৌগত রায়ের অবস্থাটা দেখে নিন। এবং তাতে কিন্তু আপনারা এটা বুঝতে পারবেন সর্বভারতীয় ক্ষেত্রেও এবার এই লোকসভা ভোটটা কীভাবে যেন আস্তে আস্তে লোকাল ভোটে পরিণত হচ্ছে। মানে হয়তো দেখা যাবে এই লোকাল ইস্যুগুলোই এই লোকসভা ভোটের আসল ইস্যু হতে চলেছে। এই যে পানিহাটির কদমতলায় যেভাবে বিক্ষোভের মুখে পড়লেন সৌগত রায় এবং তারপর তাকে যেটা করতে হলো সেটা দেখে দেখে এটাই তো মনে হচ্ছিল যে এবার কিন্তু অন্যরকম প্রিপারেশন নিয়ে প্রার্থীদের ওই পাড়ায় পাড়ায় ঢুকতে হবে। সৌগত রায় যেরকম প্রথমে তিনি আশ্বাস দিলেন, তারপর যখন দেখলেন যে শুধু আশ্বাসে চিড়ে ভিজছে না, তখন কাতর অনুনয় করে বললেন এবার তো যেতে দিন। মহিলারা তারপরেও পথ ছাড়লেন না। ঠাঠা রোদ, এর মধ্যে এরকমভাবে বসে বিক্ষোভ সামলানো, তাও আবার প্রচার দেরি হয়ে যাচ্ছে, কাহা তো কার সহ্য হয়। তাই প্রথমে ওর মধ্যে বসেই প্রথমে কেএমডি এর আধিকারিকদের ফোন করলেন আর তারপর পানিহাটি পুরসভায় ফোন করলেন। সবটাই সাংসদ তো, মানে এখন বিদায়ী সাংসদ, কিন্তু তিনি তো এই দমদমেরই সাংসদ, তার একটা দায়িত্ব থাকে তো, কিন্তু সেটা এই রকম সময় সেই দায়িত্বটা আরও বেড়ে যায়, কারণ নইলে তো ভোটের ব্যালেন্সটা আবার গড়বড় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা একটা কথা বলুন তো, যদি সত্যি সত্যি এই ভোটের ব্যালেন্সে গড়বড় হয়ে যাওয়ার সম্ভাবনা না থাকতো, যদি সত্যি শিওরে ভোট না থাকতো, তাহলে দুয়ারে ভোট চাইতে এসে এইভাবে এলাকার জলকষ্ট মেটাতে কি এতটা উদ্গ্রীব হতেন শাসক দলের প্রার্থী? এই গরমে বিদ্যুৎ আর জলের কষ্ট এটা হবে, এটাই তো মোটামুটি স্বাভাবিক হয়ে গেছে, কম বেশি অনেক জায়গাতেই হচ্ছে, সুতরাং সেইভাবেই ভেবে দিতে পারতেন। হচ্ছে তো, এ তো হয়েই থাকে। এবার লোডশেডিংয়ে ঘেমে এনে একশা ভোটার যদি জলের জন্য হন্যে হতে শুরু করে, তাহলে তো ভোটের দিন কোনোভাবে তাদের রাগটাও চরমে উঠতেই পারে। এটা কিন্তু নেতারা সবসময় এই ব্যাপারগুলো বুঝতে বিন্দুমাত্র দেরি করেন না। মাথার ওপরে ঠাঠা রোদ, মুখের সামনে উত্তেজিত জনতা, থুড়ি ভোটের প্রচারে পানিহাটির কদমতলা হয়ে ফিরছিলেন সৌগত রায়। ভোট প্রচারের মসৃণ পথে আচমকাই অবরোধ। আমি সকালে প্রচার করে ফিরছিলাম, কদমতলার মোড় খোলা মধ্যমগ্রাম রোডে গাড়ি আটকে গেল, দেখুন পথ অবরোধ হয়েছে। মহিলারা পথ আটকেছেন। অগত্যা চড়া রোদে গাড়ি থেকে নামতে হয় বর্ষিয়ান প্রার্থীকে। এলাকার বিদায়ী সাংসদ তো তিনি, এবারও প্রার্থী হয়েছেন। সমাধান যে না করলেই নয়। এইখানে এই মোড়টায় হেমশ্রীপতির মহিলারা পথ অবরোধ করছে, বলছেন ছদিন জল পায় তারা, ওদের তো রিলিফ দেওয়া দরকার, ট্যাঙ্কার পাঠা। হ্যাঁ আমি স্পটে আছি, রাস্তা অবিলম্বে ব্যবস্থা হবে কথা বলে আশ্বাস দিলেন সৌগত রায়, কিন্তু তাতেও চিড়ে ভিজল কি? আপনারা ছেড়ে দিন ভাই, আপনারা ছেড়ে দিন ভাই। চিড়ে ভেজেনি, ভিজবে কি করে? জলই তো নেই। তবে একটা সময় জল আসবেই, এই আশ্বাসে প্রার্থীকে ছেড়ে দেন এলাকার মহিলারা। এই এলাকাতেই প্রচার রয়েছে, ভোটারও রয়েছে, তাই চাঁদি ফাটা গরমে মাথা গরম হলেও পুলিশকে কিছু বলেননি সৌগত রায়। অবরোধ থেকে ছাড়া পেয়ে সে কথা তিনি নিজেই জানিয়েছেন। পুলিশ ছিল, কিন্তু পুলিশকে আমি বলেছি কিছু না করতে। Come my love, please don't say no baby, come my love. V-Guard-এর এয়ার কুলার্স এক্সট্রা লার্জ কুলিং প্যাডস সহ যা বড় বড় মহারথীকেও ঠান্ডা করে দেয়। V-Guard এয়ার কুলার্স, লং লাস্টিং কুলিং। সৌগত রায় যা বললেন তার দুটো মানে হতে পারে জানেন তো। এক, পুলিশ ছিল, তারপরেও কেন 1 ঘন্টার মতো তাকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হলো সেটা নিয়ে তিনি ক্ষুব্ধ। এবং সত্যি সত্যি এইভাবে মানুষজন এরম ভোটের মুখে তার কাছে মানে অপ্রাপ্তির কথা তুলে ধরবে, এই অপ্রাপ্তি মেটানোর দায়িত্ব দিয়েই তো নেতাদের ভোটে জিতিয়ে সাধারণ মানুষ পাঠায়। এবার সেটা যদি এরকমভাবে সর্বসমক্ষে এসে যায়,
তখন তো এটাই দাঁড়ায় যে আমরা যা ভেবে নেতাদের পাঠাই তারপর তারাই সেটা ভুলে যান। এবার এইটা অন্তত এই রকম একটা সময় কারোর ভাল লাগে, ফলে খুব দেওয়াটা স্বাভাবিক। আর আরেকটা মানে হতে পারে, 2 নম্বর মানে, অবরুদ্ধ হয়েও জনতার ক্ষোভের মুখে পড়েও তিনি পুলিশকে কিচ্ছু বলেননি। মানে তিনি বলতে পারতেন যে তাদের এইভাবে রাস্তা আটকে দিয়েছে, তিনি সাংসদ, তার রাস্তা আটকাবে, এত বড় সাহস কী করে হয়, কিন্তু তিনি কিচ্ছু বলেননি। তিনি চানইনি যে পুলিশ কিছু করুক। আর পুলিশের করা মানে তো বুঝতেই পারছেন, অবরোধকারীদের যেভাবে পুলিশ তুলে দেয়, হয়তো লাঠি টাঠি চালায়, এরকম একটা ঘটনা ঘটে বা ধাক্কা দেয়। মোদ্দা কথা, পুলিশ হস্তক্ষেপ করুক পুলিশের মতো এবং কোনোভাবে বলপ্রয়োগ করে সেই অবরোধকে সরিয়ে দিক, এটা তিনি চাননি। মানে তিনি চাইতে পারতেন। আচ্ছা, এখন ভোট না থাকলে কি তিনি পুলিশকে এই মহিলাদের ওইভাবেই সরিয়ে দিতে বলতেন নাকি বলতেন না? এটা একটুখানি জাস্ট মনে হলো তাই বললাম। মানে ভোট না থাকলে পুলিশ দিয়ে অবরোধ হটিয়ে গাড়ি হাঁকিয়ে চলে যাওয়া, এটাই কি স্বাভাবিক ঘটনা? মানে স্বাভাবিক ঘটনা যদি সেটা না হতো, আর এটা যদি অস্বাভাবিক না হতো, মানে তিনি কীরকমভাবে লোকে যা করে, সাধারণত নেতারা যা করেন তার বাইরে গিয়ে অন্য কাজ করেছেন, এটা এইভাবে প্রচার করা, মানে ওই যে আমি বলিনি, তার মানে তো এটাই লোকের সামনে সেটাই তুলে ধরা তিনি কতটা ব্যতিক্রমী, নেতা সুলভ নন, সেটাই কি বোঝাতে চাইলেন? মানে এটাই হয়, নেতারা গাড়ি হাঁকিয়ে চলে যান আর ওই পানিহাটির কদমতলার মানুষের মতো সাধারণ মানুষ তাদের ছাতি জল না পেয়ে ফেটে মরে। ভোট রয়েছে, এবার তিনি প্রার্থী, সেই জন্যেই কি এই দারুণ গরম সহ্য করে রাস্তায় ঠায় দাঁড়িয়ে থেকে কেএমডিআর পুরসভাতে ফোন টোন করলেন এবং এলাকার মানুষ 6 দিন চেষ্টা করেও যা পারেননি, ওই 2টো ফোনেই জাস্ট হয়ে গেল। এই ফোনগুলো এতদিন যায়নি কেন? মানে সৌগত রায়ের ফোন পাওয়ার 45 মিনিটের মধ্যেই নাকি পানিহাটিতে জল চলে আসে। একে বাইরের গরম, তার উপর ভোটারের গরম, এই 2 গরম এমনি সহ্য করার মানুষ তো নেতারা নন। আজ বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ গেছিলেন বর্ধমানের কালীবাজারে, সেখানে প্রচারের ফাঁকে একটু কোথায় ছায়া ঠায়া খুঁজে বিজেপির অন্য কর্মী সমর্থকদের নিয়ে একটু জিরিয়ে নেবেন, এমন সময় সেখানে হাজির পূর্ত দপ্তরের এক অবসরপ্রাপ্ত কর্মী। এবং এসেই এলেন, ভালো কথা, 2-4টা ভালো মন্দ কথা বলুন, তা না এসে শটান বর্ধমান দুর্গাপুরের ওই বিজেপি প্রার্থীকে একের পর এক প্রশ্ন মানে বিদ্ধ করতে শুরু করলেন। তাই সে প্রশ্নটা, কেন ওষুধের দাম বাড়লো, কেন রেলে সিনিয়র সিটিজেনদের কনসেশন উঠে গেল, কেন সমস্ত জিনিসপত্রের দাম এত বাড়ছে, এমন সব প্রশ্ন। আচ্ছা বলুন, এরকম গরমের মধ্যে এত প্রচার টোচার করে ভদ্রলোক দুদণ্ড একটু জিরিয়ে নিচ্ছেন, সেই সময় এই সমস্ত টেরাবেকা প্রশ্ন করার কোনো মানে হয়? কিন্তু দেখুন, আমি আপনি মানে সাধারণ মানুষ, আমাদের মতো যাদের বাড়িতে বয়স্ক মানুষ রয়েছেন, আমরা যারা সবাই সংসার চালাতে গিয়ে প্রত্যেক মাসে দেখি ওই শুরুর কদিনের মধ্যেই সঞ্চয়ের খাতা তো শূন্যই, প্রায় মাইনাসে রান করছি, সেভিংস কিচ্ছু নেই, এমন অবস্থা হচ্ছে বাজার দরের। এই তাদেরই একজন তো ওই ভদ্রলোক, তিনি যদি বিজেপি প্রার্থীকে হাতের কাছে পেয়ে এতগুলো প্রশ্ন করেন, সত্যি কথা বলুন তো, হয়তো ওই বললাম নেতারা ভাবতেই পারেন এসব কি, কিন্তু সত্যি তাকে দোষ দেওয়া যায়? দিলীপ ঘোষ অবশ্য বলেছেন যে কেউ না খেতে পেয়ে তো মরছে না। আরেকটা কথাও নাকি এই বৃদ্ধকে তিনি বলেছেন, তার সন্দেহ প্রচারের ফাঁকে তাকে বিব্রত করতে নাকি সিপিআইএম এইভাবে চক্রান্ত করেছে। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী বোধহয় জানতেন না, তাদেরই দলের এক কর্মী ওই অবসরপ্রাপ্ত কর্মচারীকে ডেকে নিয়ে এসেছিলেন প্রার্থীর সঙ্গে পরিচয় করাবেন বলে। সেই প্রচেষ্টায় যে এরকমভাবে গরমাগরম কথাবার্তায় বদলে যাবে, আমি নিশ্চিত ওই বিজেপি কর্মী দুঃস্বপ্নেও ভাবেননি। এই ওষুধের দামটা বিশ্বাস করেন যারা খেয়ে হইরান করেছে তারা কমপ্লেন করছে, না খেয়ে কেউ মরছে না দাদা।
ওই সার বলছে যে আপনি তাহলে সিপিএম এর লোক, আর এইটা কেন বলছেন? আমি আপনাকে ভোটার হিসাবে প্রশ্ন করতেই পারি, আপনি উত্তর দেবেন, তাতে তো আমাকে জানতে হবে যে আপনি কি করতে চান। উত্তর আপনি দিতে পারলেন না, আমি সন্তুষ্ট নয়, দিয়ে হ্যান্ডশেক করে চলে এলাম। প্রশ্নটা যেন রাজনীতিক না হয়, তাহলে তার উত্তর হয়। যার উত্তর চান না উনি, রাজনীতি করতে চান, তার উত্তর হয় না। সামলাবে কি? উনি জানেন না যে এখানে জনৌষধির ওষুধ, জেনারিক মেডিসিন বিক্রি হচ্ছে 50, 60, 70% ডিসকাউন্টে। উনি বলছে ওষুধের দাম বেড়েছে। যারা কোনোদিন উত্তর দেয়নি, প্রশ্নের রং দেখে বোঝা যায় কে কোথা থেকে প্রশ্ন করছে। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। দেখো, যা হওয়ার কথা ছিল তা আলটিমেটলি না হলে মেজাজ নিয়ন্ত্রণে রাখা কিন্তু খুব মুশকিল। সারা জীবন চাকরি বাকরি করার পর এই পেনশনের টাকা পয়সা যদি ওই ওষুধ বিশুধ কিনতে আর সংসার চালানোর সামান্য বিষয়টা মানে জাস্ট একটুখানি মুখে তোলার একটা বন্দোবস্ত, এটা করতেই খরচ হয়ে যায়, তাহলে কি প্রশ্ন করাটা খুব অস্বাভাবিক? আর ভোটের আগে ছাড়া নেতাদের এরকমভাবে সরাসরি প্রশ্ন করার সুযোগটা জনতা পায় কোথায় বলুন তো? তাই এই বর্ধমানের এই বৃদ্ধের প্রশ্নে অকারণ রাজনীতি না খুঁজলেই বোধহয় ভালো করতেন দিলীপ ঘোষ। অপছন্দের প্রশ্ন করলেই অবশ্য বিরোধী দলের ছায়া খোঁজার কাজটা রাজনৈতিক নেতাদের একদম স্বতঃসিদ্ধ। ওরা সব যত আর কি, যখনই পান তখনই এইরকম একটা জিনিস ওরা ছুড়ে দেন আর কি। বিতর্ক সভার আগে খেয়াল করে দেখুন, কলেজ ছাত্রীর প্রশ্ন শুনে তাকে মাওবাদী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সারের দাম নিয়ে প্রশ্ন করায় বেলপাহাড়ির শিলাদিত্য চৌধুরীকেও তো মাওবাদী বলেই সন্দেহ করেছিলেন মুখ্যমন্ত্রী। সেদিক থেকে বর্ধমানের বাসিন্দা এই অবসরপ্রাপ্ত কর্মীর কপালটা ভালো বলেই ধরতে হবে, কারণ তাকে সিপিআইএম ভেবেই থেমে গেছেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। এতে আর যাই হোক বাড়তি হেনস্থা হয়তো তাকে হতে হচ্ছে না, কিন্তু যা গরম পড়েছে তাতে আরও অনেক কিছু বলতেই পারতেন, বলেননি যে এই অনেক। কারণ এই গরমে নেতাদের মেজাজ যে চড়ছে সেটা তো বোঝাই যাচ্ছে, আর সঙ্গে রাজনৈতিক দলের কর্মীদের মেজাজও তো পাল্লা দিয়ে চড়ছে। প্রত্যেকের আচার আচরণ কথাবার্তা দেখুন, প্রতি মুহূর্তে টের পাবেন। আজ সকালেই এই কলকাতার বড়বাজারে একটা গুদামে আগুন লেগে গেছিল। খবর পেয়ে সেখানে পৌঁছে গেছিলেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। বা সেখানে তার সামনেই বিজেপি কর্মীদের সাথে তৃণমূল কর্মীদের কি প্রবল গণ্ডগোল, ধাক্কা ধাক্কি, তারা মানে যাচ্ছেতাই কাণ্ড। প্রচণ্ড গরমে তর্কাতর্কির মধ্যে এক বিজেপি কর্মীকে তাড়াও করেন তৃণমূলের লোকজন। দেখছিলাম ওই বিজেপি কর্মী নাগালের বাইরে চলে যাচ্ছেন দৌড়ে ছুটে বেরিয়ে। এটা দেখে আর চান্স না নিয়ে তৃণমূল কাউন্সিলর তিনি জলের বোতল থেকে জল বার করে দেখলাম ছুটছেন। আসলে ভোটের সময় তো সবার মাথা ঠিক না থাকলে এরকম সব ঘটনাই বোধহয় ঘটে, যেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে, দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন, সেখানে আগুন নেভাতে জল না ছুড়ে নিজেদের দিকে জল ছুটছেন প্রতিপক্ষর দিকে। প্রচণ্ড গরম আর ভোটের গরম, এই দুই গরমে কারোর মাথায় বোধহয় ঠিকঠাক কাজ করছে না, জানেন তো। ওদের মাথা গেছে 12টা বেজে খারাপ হয়ে, তো ওরা নিজেদেরকে বুঝতে পারছে যে ওদের ভবিষ্যৎটা কি, পরিণতিটা কি। যেহেতু আমার উপস্থিতি এবং সেখানে তৃণমূলের এমএলএ নেই, তৃণমূলের এমপি কাম প্রার্থী নেই, তাতে জ্বালা হয়। সিপিএম বিজেপি বোর্ডে হয়েছে, এখনই হলো না। আর আজকে আমার সৌভাগ্য, আমার ওয়ার্ডের মধ্যে কত আগুন লেগেছে, 2 ঘন্টার মধ্যে পুরো আগুন কন্ট্রোল হয়ে গেছে। আগে 3 সিপিএম এর আগে 3 জন আগুন জ্বলেছে ওয়ার্ড। আগের বিজেপি কাউন্সিলরের পরে গত 2 বছর কে কাউন্সিলর, গত 2 বছর কাউন্সিলরটা কে? তৃণমূল কাউন্সিলর এবং গুন্ডা প্রকৃতির কাউন্সিলর, 42-এর কাউন্সিলর। যে ঘটনা আজকে ঘটিয়েছে ওর অ্যারেস্ট, ওকে গ্রেপ্তার করা উচিত। ইন্ডিয়া এলাকায় গোডাউন কলকাতা শহরে তো বহু জায়গায় এমনি আছে, তবু আমরা অনেক কিছু এগুলো লক্ষ্য করছি এবং দেখছিও, এগুলো দেখছি না তা না। ইলেকশনে নতুন দাঁড়ানোর পরে নতুনভাবে ওইদিকে যায় না, সে বেশি ভাউ করে। এখন তাপসদার সমস্যা হয়েছে যে একবার রেড হওয়ার পরে ভয় পেয়ে গিয়ে ওদিকে গেছে। এখন ওরা যদি আবার রেগে যায় তাহলে যাবে কোথায়? শিরশিরানি থেকে দ্রুত আরাম পান
সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। দেখুন, আগেও আগুন লেগেছে, সিপিআইএমের আমলেও আগুন লেগেছে, তাই বেআইনি দখলদারি রয়েছে কিনা এই ঘিঞ্জি এলাকায় প্রয়োজনীয় অগ্নি নির্বাপন ব্যবস্থাটা রয়েছে কিনা, এইসব প্রশ্নগুলো বোধহয় অর্থহীন হয়ে যায়। অন্তত এই যে ভদ্রলোক কলকাতার 42 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহেশ কুমার শর্মা, তার বোধহয় সেরকমই ধারণা, সেরকমই তো বললেন। আসলে উত্তর কলকাতার কাউন্সিলরদের ধ্যান ধারণা নিয়ে আজকাল আমরা তো কোন ছাড়, সমস্ত দলের নেতানেত্রী মনে হচ্ছে বেশ একটু দ্বন্দ্বে রয়েছে। এই তো কয়েকদিন আগেই উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে ধর্নায় বসেছিলেন আরেকজন তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়। এবার মোনালিসার বিদ্রোহ ভোটে প্রভাব ফেলবে কি ফেলবে না, ফেললে কতটা ফেলবে, বা কার পক্ষে বা কার বিপক্ষে ফেলবে, সেটা খোলসা হওয়ার আগেই মানিকতলায় আরেক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে দেখলাম পোস্টার পড়ে গেছে। কাউন্সিলর মীনাক্ষী গুপ্তের বিরুদ্ধে অভিযোগ এলাকার অসাধু প্রমোটারদের সঙ্গে নাকি তার যোগসাযোগ রয়েছে। মজার ব্যাপারটা কি জানেন, তৃণমূল কাউন্সিলর বলছেন বিজেপি বা সিপিআইএম বা কংগ্রেস নয়, লোকসভা ভোটের আগে মানিকতলার দেওয়ালে দেওয়ালে এই পোস্টারগুলো নাকি তৃণমূলেরই একটা অংশ লাগিয়েছে। কি কাণ্ড বলুন তো। এগেনস্ট পার্টি যদি এটা করতো তাহলে আমি ভাবতাম যে ঠিক আছে, আমার কোনো ভুল আছে, আমি ঠিক রেকটিফাই করতাম। কিন্তু এইটাতে আমাদের দলেরই লোক, যাদের ডিমান্ডসগুলো আমি ফুলফিল করতে পারিনি, করুক না, আমার এতে কোনো অসুবিধে নেই। আমি যদি ভুল কাজ করি আমার পাবলিক আমাকে বলবে। যারা গরিবদের অত্যাচার করে, কোনো স্টল বসানো আছে গরিবদের, ওদেরকে মেরে ওদের কাছে টাকা চাইদা হয়, যেখানে যেখানে গিয়ে ডিমান্ড করে, টাকা ডিমান্ড করে, আমি ওদের সাথে নেই বলে এইসব করতে গিয়েছি। এখন প্রায় সব ওয়ার্ডেই পাওয়া যাবে, দেখা যাবে। তাহলে ভেবে দেখুন, তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে তৃণমূলীরাই পোস্টার মারছেন। তবে সততা রয়েছে মীনাক্ষীর, আমি বলবো যে অন্তত বলেনি যে বিজেপি পোস্টার মেরেছে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। তৃণমূলের ভেতরের টেম্পারেচার বেড়ে যাচ্ছে বলেই তাপস রায়কে এইভাবে ভোটের ভবিষ্যৎবাণী করে দিলেন, বুঝিয়ে দিলেন যে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তার দলের ভেতরের হাওয়ায় ক্রমশ গরম হচ্ছে। তিনি তো এর আগেও এরকম ভবিষ্যৎবাণী করেছিলেন যে ওই একা মোনালিসা নয়, এরকম আরও অনেকে রয়েছেন। সেই অঙ্কটাই মিলে যাচ্ছে দেখে মনে হচ্ছে তার মুখে ওই পরিতৃপ্তির হাসিটা। উত্তর কলকাতায় তিনি অঙ্ক করছেন আর কি, যে তৃণমূলের এই নিজেদের কাউন্সিলর বা এই অভ্যন্তরীণ যে দ্বন্দ্ব আর কি, সেটা প্রবল আকার ধারণ করবে। সবাই এরকম হয় সামনে নয় ভেতরে বেঁকে বসবে, ভোট কাটাকাটি হবে, আর সেই সুযোগে তিনি জিতে যাবেন। মানে এই অঙ্কটাকে মনে হচ্ছে তাপস রায় কিন্তু ক্রমশ বিশ্বাস করতে শুরু করেছেন। কিন্তু মনে রাখবেন, মোনালিসা কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে ধর্ণা তোলার দিন বলেছিলেন ভোটের কথা ভেবেই তিনি ধর্ণা তুলছেন, যাতে ভোটাররা বিভ্রান্ত হয়ে কোনো সিদ্ধান্ত নিতে ভুল না করেন। কিন্তু যেভাবে দুদিন পর পর তৃণমূলের এই ঘরোয়া ঝুট ঝামেলাগুলো সামনে চলে আসছে, কখনো বিদায়ী সাংসদের বিরুদ্ধে, কখনো দলের কাউন্সিলরের বিরুদ্ধে, এরকম সব ঘটনাগুলো পরপর ঘটছে, তো তাহলে ঠিক ভুলের হিসেব সেটা যদি সত্যি সত্যিই ভোটারদের কোথাও গিয়ে গুলিয়ে যায়, তাহলে কি শুধুমাত্র ভোটারদেরই দোষ দেওয়া যায়, নাকি তাপস রায় যেটা বললেন সেটাই ঠিক, উত্তর কলকাতায় তৃণমূলের হিসেবটা গুলিয়ে দিতে পারে? দেখুন, ভোটের হিসেব নিকেশের কথা যখন, তখন আরও কিছু কথা মনে হচ্ছে বলে ফেলাটা ভালো, জানেন তো, সেই কথাগুলো যে কথাগুলো না বললেই নয়। আজ মুর্শিদাবাদের জঙ্গিপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল। সেই সভায় মুখ্যমন্ত্রী বলেছেন যে সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম নাকি তৃণমূলের ভোট কাটার জন্য মুর্শিদাবাদে প্রার্থী হয়েছেন। 7ই জুন তৃতীয় দফার ভোট, সেদিন মালদা আর ওই 2 কেন্দ্র ছাড়াও ভোট রয়েছে জঙ্গিপুর আর মুর্শিদাবাদে।
এই 4টে কেন্দ্রেই কিন্তু সংখ্যালঘু ভোটটা একটা বড় ফ্যাক্টর। আর তার মধ্যে জঙ্গিপুরে সংখ্যালঘু ভোট রয়েছে 66%, আর মুর্শিদাবাদে সংখ্যালঘু ভোট রয়েছে আরও বেশি, প্রায় 72%। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কা হচ্ছে এই 2 কেন্দ্রেই সিপিআইএম এবং কংগ্রেস যদি এই সংখ্যালঘু ভোটটা কিছুটা কেটে নেয়, মানে এই ভোটগুলো তো মোটামুটি তৃণমূল তাদের ভোট ব্যাংক বলেই হিসেব করে, সেখান থেকে যদি এটা বেরিয়ে যায় খানিকটা তাহলে বিজেপির সুবিধা। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় ধরেই নিচ্ছেন যে সিপিআইএম আর কংগ্রেস যদি ভোট কাটে তাহলে সেটা বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্যে। দেখুন 2009-এর লোকসভা ভোট থেকেই বাংলার এই সংখ্যালঘু ভোটটা তৃণমূলের রাজনৈতিক পুঁজি, এবং সেই পুঁজির বড় কারণ হচ্ছে নিরাপত্তা। কোথাও গিয়ে তারা মনে করেছেন যে এই তৃণমূলের পতাকার তলায় থাকলে তারা এই মুহূর্তে অন্তত নিরাপদ। এবার সেইটার থেকে ওই যে একটা নির্ভরশীলতা তৈরি হয়ে গেলে কি হয়, সেদিকেই সবাই জড়ো হন এবং সেটার প্রভাব পড়ে ভোটের বাক্সে। সেই পুঁজি সেটাতে টান পড়তে পারে বলেই কি মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা করছেন? কেন করছেন? 2টো সম্ভাবনা এই মুহূর্তে আমাদের মনে হচ্ছে। প্রথমত, মুর্শিদাবাদ আসনে মোহাম্মদ সেলিমকে সমর্থন করেছে ইন্ডিয়ান ন্যাশনাল মুসলিম লীগ। 2014 সালে রায়গঞ্জ লোকসভা থেকে যেবার সেলিম নির্বাচিত হন, সেবার ওই ইন্ডিয়ান ন্যাশনাল মুসলিম লীগ সিপিআইএমকে সমর্থন করেছিল। এইবার পুরনো সম্পর্ক তো সেটা ফের জোড়া লেগেছে বলেই কি তৃণমূল নেত্রী এভাবে সংখ্যালঘু ভোট ব্যাগের সম্ভাবনা দেখছেন, নাকি সিপিআইএমের সভায় ভিড় হচ্ছে বলে তার মনে হচ্ছে কিছু সংখ্যালঘু ভোট তৃণমূলের হাতছাড়া হলেও হতে পারে? দেখুন, 2 দিন আগে ডোমকলে মোহাম্মদ সেলিমের সমর্থনে সভা করেছিলেন অধীর চৌধুরী। সেই সভার ভিড় দেখে মিনি ব্রিগেড বলেছিলেন সেলিম নিজে, আর অধীর চৌধুরী তিনি ঘোষণা করে দিয়েছিলেন যে এ তো লাখ ডেরেক ভোটে জিতবেন আর কি। এবার সিপিআইএম প্রার্থীর সভায় ভিড় হয়েছিল বলেই কি ওই একইভাবে ভোট কাটাকাটির একটা সম্ভাবনা দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে 2টো কথা বলার আছে, জানেন তো, এর খুব ইম্পর্টেন্ট কথা। দেখুন, ভিড়ের অঙ্কের সঙ্গে যে ভোটের অঙ্কটা মেলে না, সেটা বামেদের থেকে ভালো আর কেউ জানে না। বিশেষ করে ব্রিগেডকে ধরে ভোটের হিসেব করতে গিয়ে তারা যেভাবে ঠকেছে, এই মিনি ব্রিগেডকে দেখে আবার সেই হিসেব করলে ঠকবে কি না সেটা নিয়ে তাদের মনে নিশ্চিতভাবেই আশঙ্কাটা রয়েছে। আরও একটা কথা, গোটা বিশ্বেই মানে সংখ্যালঘু যারাই হন তাদের একটা প্রবণতা থাকে, তারা কিন্তু ওই আসল সময়টা, এই নির্বাচন এরকম সময়গুলোয় সবার আগে রাখেন নিজেদের নিরাপত্তার বিষয়টা। সেজন্য তারা অন্যদের মানে যে তাকে নিরাপত্তা দিতে পারে বলে তারা মনে করবেন, তার কিন্তু 2-4টে দোষ ত্রুটি তারা ক্ষমা করে দিতেও রাজি থাকেন। এই চিন্তাভাবনাটা এক্ষেত্রে যদি কাজ করে তাহলে আবার ওই বললাম না, চেনা অঙ্ক গুলিয়ে যেতে কতক্ষণ আর লাগে। বিজেপি কি করে জেতার তালে আছে ভাবছে, ওই ভোট পাখি একটা বাজ পাখির মতো সেলিম আছে সিপিএমের, কংগ্রেস সিপিএমের জোট। কোনো কারণে যদি সংখ্যালঘুদের মধ্যে ভোট ভাগ হয়ে যায়, তাই বিজেপির পরিকল্পনা মতো কোথাও সিপিএম ভোটে দাঁড়িয়েছে, কোথাও কংগ্রেস ভোটে দাঁড়িয়েছে। বিজেপিকে হারানোর উদ্দেশ্য নয়, তৃণমূলকে হারানোর উদ্দেশ্য। দিনাজপুরে মোহাম্মদ সেলিমকে হারিয়েছিল তৃণমূল, বিজেপিকে জিতিয়েছিল। কোন মুখে কথা বলেন মমতা ব্যানার্জি? তাকে আরএসএস থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল, অমিত শাহটা বলেছিল যে মোহাম্মদ সেলিম পার্লামেন্টে না আসে, আর এখন আবার এসে মুর্শিদাবাদে ঘাঁটি গেড়েছে। মুর্শিদাবাদের মানুষ জানে কে আরএসএস দালাল। বাজপাখি বলেছে, তাহলে আমার আপত্তি নেই। কথা হচ্ছে আরএসএস এর পোষা পায়রা মোদির খোপে থাকে, যখন দরকারে বার করে আবার ভেতরে ঢুকে যায়। এই জন্য তাকে তো বাজপাখিকে ভয় পাবেই। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রশ্নটা তুললেন সেটা কিন্তু এবার ভোটের গোড়ার থেকেই রয়েছে, যে মোহাম্মদ সেলিম এত কেন্দ্র থাকতে কেন মুর্শিদাবাদে প্রার্থী হলেন। এটা নিয়ে শুভেন্দু অধিকারীও প্রশ্ন তুলেছিলেন এবং ইঙ্গিত করেছিলেন যে সংখ্যালঘু ভোট ওখানে যেহেতু 70% কাছাকাছি, ফলে সেই অঙ্ক কোথাও গিয়ে তিনি সবার সামনে তুলে ধরেছিলেন। আসলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার আগে মুর্শিদাবাদে দলের সংগঠন দেখভাল করার দায়িত্ব তো শুভেন্দু অধিকারীর ওপরেই ছিল। শুভেন্দু পর্যবেক্ষক থাকাকালীনই মুর্শিদাবাদে প্রথম লোকসভা আসন জিতেছিল তৃণমূল।
গত লোকসভা ভোটে মুর্শিদাবাদ আর জঙ্গিপুরে যেতেন তৃণমূলের প্রার্থী, কিন্তু সেই শুভেন্দু তো আর তৃণমূলে নেই, বিরোধী দল নেতা এখন বিজেপিতে। বিরোধী দল নেতা তিনি কোথাও গিয়ে এখন সেই অঙ্কগুলো সেই সময় সেগুলো কষতে গিয়ে কারণটা বুঝতে পারলে নিশ্চিতভাবেই তিনি খড়গহস্ত হবেন, এটাই স্বাভাবিক। কিন্তু শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে সায়নী ঘোষ বলেছেন যে শুভেন্দু অধিকারী যদি প্লেয়ার হন তাহলে ওরকম হাজার হাজার প্লেয়ারের কোচের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সায়নী কি জানেন কদিন আগে শুভেন্দু অধিকারীর নাম না করেই কি বলেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? তো বলেছিলেন যে যিনি তৃণমূলকে চুরি করা শিখিয়েছেন তিনি বিজেপিতে গিয়ে নাকি সাধু হয়ে গেছেন। নাম করেননি, কিন্তু যা বোঝানোর সেটা তো বুঝিয়ে দিয়েছিলেন। সায়নী কি শুনেছিলেন সেই কথাগুলো, নাকি সেটা মনে পড়ে যেতেই এরপরে যোগ করে দিয়েছেন যে শুভেন্দু অধিকারী পচা ফল আর মমতা বন্দ্যোপাধ্যায় মহিরুহ? আর বলে বেরিয়েছে তৃণমূল নাকি চুরি করেছে, তাই ওরে তৃণমূল চুরি তো তোর থেকে শিখেছে, তৃণমূল চুরি করতে জানতো না, তৃণমূল চুরি করেও নি। তোদের মতো কিছু অপদার্থের জন্য আজকে তুই পালিয়ে গেছিস আসল কাজটা করে বিজেপিতে, যাতে সিবিআই না ধরে, যাতে ইডি না ধরে, যাতে ইনকাম ট্যাক্স না ধরে। উনি প্রমাণ করে দিন না, প্রথমত নাম ধরতে সাহস নেই উনার, উনি একটা কাওয়ার কাপুরুষ। আমার কাছে হেরেছে এবং ওকে যে টাইটটা আমি দিয়েছি বাকিটা জেলে ঢোকাবো ওকে, ও ব্যাগ গুছাক, জেলে ঢোকাবো ওকে। ও নাম ধরে বলতে বলবেন আর প্রমাণ দিয়ে বলতে বলবেন। শুভেন্দু অধিকারী একটি ফল, যে একটি পচা ফল, যে অন্য কোনো বস্তায় যখন যাবে বাকি ফলগুলোকে পচিয়ে দেবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে মহিরুহ। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে তৈরি করেছে, আপনি তো প্লেয়ার। শুভেন্দু অধিকারী একজন প্লেয়ার, আর তিনি ভুলে যান যে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম হাজার হাজার প্লেয়ারের কোচ। কি যে বলেন, কোন ফল কাকে পচায়? তিনি তো তৃণমূলেও ছিলেন, তখন কাকে পচিয়েছেন, মানে এগুলো বলার সময় আসলে বললাম না গরমে সব গুলিয়ে গেছে সবার আর কি। যাই হোক, কিন্তু আমাদেরও গুলিয়ে যাওয়াটাই স্বাভাবিক, কারণ এই গরম তো আমাদের জন্যও রয়েছে। কিন্তু মাঝে মধ্যে পুরনো ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। বাংলা বইতে ওই মানে ঠানে মুখস্থ করতে হতো, তখনই মুখস্থ করেছিলাম। সোম মানে সোমের আরেকটা মানে হচ্ছে চাঁদ। এবার চাঁদ বললেই আমাদের কি মনে আসে? ওই অমাবস্যা আর পূর্ণিমা। 2016 সালের এসএসসিতে চাকরি পাওয়া স্কুল শিক্ষক আর শিক্ষাকর্মীদের জীবনটা দেখছি ওই সোমের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছে। গত সোমবার কলকাতা হাইকোর্ট গোটা প্যানেলটাই বাতিল করে দিয়েছিল। চাকরি চলে যাওয়ার চেয়ে জীবনে আর কিভাবে অমাবস্যা নেমে আসতে পারে বলুন তো? অযোগ্যদের চাকরি যাক, কিন্তু যোগ্যদের চাকরি থাকুক, এটা আমরা চাই। সব রাজনীতিকই দেখছি এখন এটা চাইছেন, আগে কি চাইতেন কে জানে। যাই হোক, কিন্তু আজ আরেকটা সোমবার। এই যোগ্য চাকরি প্রার্থীরা, মানে যারা এখন চাকরি হারা, তারা জীবনে পূর্ণিমা ফেরার অপেক্ষায় বসেছিলেন জানেন তো, যদি সুপ্রিম কোর্ট ওই হাইকোর্টের চাকরি বাতিলের রায়টা স্থগিতাদেশ দিয়ে দেয়। না, সেই মনস্কামনা তাদের পূরণ হয়নি। চাকরি বাতিলের রায়ে কোনো স্থগিতাদেশই দেয়নি সুপ্রিম কোর্ট, হয়তো কাকতালীয়, কিন্তু পরবর্তী শুনানির দিনও ঠিক হয়েছে আরেকটা সোমবার। আগামী সোমবার এই সংক্রান্ত সব মামলা একসঙ্গে শুনতে চেয়েছেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। ফলে হাইকোর্টের রায় আপাতত বহাল থাকছে। তার পরিষ্কার মানে হচ্ছে ওই যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদেরও, যারা ওই অযোগ্যদের সাথে একই সঙ্গে চাকরিহারা হয়েছেন, তারা এখনই স্কুলে ফিরতে পারছেন না। এই যে ওদের জীবনে অমাবস্যাটায় নেমে এলো, তার দায়টা কার? যোগ্য চাকরিহারারা এসএসসির দিকে আঙুল তুলছে। আর এসএসসি তারা আবার অসাধারণ একটা বক্তব্য রেখেছে আজকে। তারা আজ সুপ্রিম কোর্টে বলেছে তারা যোগ্য আর অযোগ্যদের আলাদা তালিকা জমা দিতে তৈরি। আর এইটা যখন তারা বলেছে, তখনই প্রধান বিচারপতি জিজ্ঞাসা করেন যে ওএমআরগুলো তো নষ্ট হয়ে গেছে, নষ্ট করে ফেলেছিলেন আপনারাই, তো কিভাবে যোগ্য আর অযোগ্য আলাদা করবেন? এসএসসির আইনজীবী বলেছে যে দ্বিতীয় নাকি একটা উপায় আছে। এবার সত্যি যদি সেটা হয়, তাহলে তো প্রশ্ন করতে হয় যে কেন এতদিন হাইকোর্টে সেই তালিকাটা জমা দেয়নি এসএসসি?
যোগ্য আর অযোগ্য এই তালিকা আগেই যদি হাইকোর্টে জমা পড়ে যেত, তাহলে মুড়ি মিছরি বলুন বা আটা ভুসি যাই বলুন না কেন, সব আলাদা হয়ে যেত। ফলে এইভাবে তখন কি আর এই গোটা প্যানেলটা বাতিল হতো? হাইকোর্টে যে হলফনামা এসএসসি দিয়েছিল সেটা তো অযোগ্যদের তালিকা ছিল, আর সেই তালিকা দেখে হাইকোর্টের পর্যাপ্ত মনে হয়নি, মনে হচ্ছিল আরও অনেকে হয়তো এর বাইরে ওয়েট হয়ে গেছে। এবার কি তবে এসএসসি যোগ্যদের তালিকা দেবে? দেখুন, এসএসসির আইনজীবী যখন বলছেন যে তারা প্রস্তুত, তখন তাদের কিছু একটা চিন্তাভাবনা হয়তো আছে, কিন্তু তারপরেও না ঠিক ভরসা হচ্ছে না, জানেন তো। কারণ এত বছরে ভরসার কোনো দামই তো এসএসসি দেয়নি, আর ভরসাযোগ্য কোনো কাজও বিশেষ করেছে সেটাও তো আমরা দেখতে পাইনি। এখন শোনা যাচ্ছে যে পরের সোমবারের শুনানি দেখে আগামী শুক্রবার যোগ্যদের তালিকা দেবে বলে ভাবছে কমিশন। এবার সংখ্যাটা কত? 19,000, এটা তাদের নাকি বক্তব্য। এক সপ্তাহের মধ্যে ওই দ্বিতীয় উপায়ে 19,000-এর যাবতীয় তথ্য কিভাবে এসএসসি দেবে? মনে রাখতে হবে যে এসএসসি সব ওয়েবার 1 বছরের মধ্যেই নষ্ট করে দিয়েছিল, সেটার কথাই তো প্রধান বিচারপতি বলেছেন। সফট কপি নেই বলেই তো এতদিন তারা জানিয়েছিল, নাকি এসএসসির কাছে সবই আছে, কিন্তু সেগুলো সময় মতো বার করেনি, অথবা সময় মতোই সেগুলো লুকিয়ে রাখা হয়েছিল। কারণ এসব নিয়ে যত ধোঁয়াশা তত দেরি, আর যত দেরি তত টেনশান, তত চাকরি প্রার্থীদের বা চাকরিহারাদের খরচ, আর বাকিদের রাজনীতিকদের লাভ। প্রধান বিচারপতিও বলেছেন যে 25,000 একটা বড় সংখ্যা, এই বড় সংখ্যার ওজনটা এসএসসি আগে বুঝলো না কেন? এখনও কি পুরোপুরি বুঝেছে, নাকি ভোটের গরমে স্কুল সার্ভিস কমিশন আপাতত হাতটা সেঁকে নিচ্ছে? এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন না যে বিজেপি চাকরি খেয়েছে, চাকরি খেকো, তার রাস্তাই হয়তো প্রস্তুত হয়ে যাচ্ছে এসএসসির এই ভূমিকায়। কিন্তু একটা কথা বলুন তো, এই যে বারবার করে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে কথাটা বলছেন না, বিজেপি চাকরি খেয়েছে, বিজেপি চাকরি খেয়েছে, অথচ কোথাও তিনি বলছেন না এখন আর আদালত চাকরি খেয়েছে। খেয়াল করে দেখবেন রাজনৈতিক বক্তব্য, এই যে বারবার বিজেপি চাকরি খেয়েছে বলা হচ্ছে, তার মাধ্যমে কোথাও গিয়ে আসলে আদালত এবং এই বিজেপি দুটোকেই সমর্থক করে দিচ্ছেন। এটা যখন এই ন্যারেটিভটা বারবার আপনার আমার সামনে আসতে থাকবে না, বারবার শুনতে শুনতে কিন্তু সাধারণ মানুষ খানিকটা সেটা বিশ্বাসও করতে শুরু করে দেবে। তখন কিন্তু ভবিষ্যতে আদালতের বিভিন্ন রায়গুলোকে আমরা এইভাবেই, এই আঙ্গিকেই বিচার করব। আর সত্যি কথা বলতে কি, ওই যেদিন থেকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওই সরাসরি বিচারকের আসন থেকে বিজেপির প্রার্থী হয়েছেন, তবে থেকেই কিন্তু এই ন্যারেটিভটা জনসমক্ষে নিয়ে আসার রাস্তাটা খুলে গেছে তৃণমূলের সামনে। স্কুল সার্ভিস কমিশনের কাছে আমরা বার্তা দিতে চাই যে স্কুল সার্ভিস কমিশন কোর্টের কাছে কারা যোগ্য কারা অযোগ্য সেই লিস্টটা 2 তারিখের মধ্যে, খুব তাড়াতাড়ি 2 তারিখের মধ্যে তারা প্রোভাইড করুক, কোর্টের কাছে পেশ করুক, যার ফলে সুপ্রিম কোর্টে আমরা সুবিচার পাই, যে আমরা আবার আমাদের চাকরিতে যাতে পুনর্বহাল থাকতে পারি। বলছে বোমা ফাটাবো, কত বড় বড় গদ্দার নেতা, নেতা না নেতা ভগবান জানে, মানে লিডার না ল্যাডার। বোমা ফাটাবে কি না, 23,000 ছেলে মেয়ের চাকরি খেয়ে নিয়ে উল্লাস করছে, লজ্জা করে না? তোর বাড়ির যদি ভাই বোনটার চাকরি চলে যেত, তুই তাহলে কি করতিস? হলফনামা এসএসসি দিয়েছে, তার 242 নম্বর প্যারা অর্ডার কপিতে দেখুন, এসএসসি কে যোগ্য কে অযোগ্য এসএসসি দেয়নি। এদের বাঁচানোর জন্য আজকে হাজার হাজার যোগ্য প্রার্থীকে বলি দিলেন মমতা ব্যানার্জি। আমরা যে যারা যোগ্য তারা যে বিদ্যালয়ে যেতে পারবো, বা আমাদের যে রেমিউনারেশন, যেটা আমরা মাস গেলে যে মাইনেটা পাই সেইটা যে পাবো, যেটা আমরা কাজ করেছি, যেটা আমরা ডিজার্ভ করি, আমরা কাজ করতে চাই কারণ আমরা যোগ্য, সেক্ষেত্রে আমরা কোনো স্বস্তি পেলাম না। এটাই খুব অবাক যে আমরা সম্পূর্ণভাবে ভোটমুখী রাজনীতির শিকার, কি বিরোধী কি সরকার পক্ষ উভয়। আসলে এই চৌর্যবৃত্তি, এই চুরি এতই স্পষ্ট, এতই নগ্ন, যেখানে খুব মুশকিল। 1 সপ্তাহের মধ্যে প্রমাণ করব
বাংলার মানুষকে নিয়ে মানুষের কাছে জনসমক্ষে নিয়ে আসবো যে বাংলা মাকে কিভাবে সারা ভারতবর্ষের কাছে এই বিজেপি নেতারা চক্রান্ত করে বাংলা মায়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। আমি হাতে তথ্য ছাড়া কথা বলি না, আমার হাতে তথ্য রয়েছে, ঠিক টাইমে নিয়ে আসবো। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। দেখুন, চাকরি চলে যাওয়া শিক্ষক শিক্ষাকর্মীরা স্বস্তি না পেলেও নেতারা কিন্তু সুপ্রিম কোর্টে স্বস্তিটা পেয়ে গেছে। এই যে অযোগ্যদের চাকরিতে বহাল রেখেই ধর্নাতলায় বসে থাকা বঞ্চিতদের অতিরিক্ত শূন্যপদ তৈরি করার সিদ্ধান্তটা নিয়েছিল মন্ত্রিসভা, যেটার পোশাকি নাম সুপার নিউমেরারি পোস্ট। সেই সিদ্ধান্ত খতিয়ে দেখতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। এমনও বলা হয়েছিল যে সিবিআই চাইলে অভিযুক্তদের হেফাজতে নিয়ে জেরা করতে পারবে। নিশ্চিতভাবে এরকম একটা রায় তাদের তো ভোটের মধ্যে যদি আবার সেটা আসে তাহলে তো বিরোধী শিবিরের উল্লসিত হওয়ার যথেষ্ট কারণ ছিল। নতুন করে কেন্দ্রীয় এজেন্সি কোনো মন্ত্রীকে ধরে টানাটানি করলে আরও একটা সরকার বিরোধী দৃশ্যপট তো তৈরি হয়ে যেতেই পারত। কিন্তু হাইকোর্টের সেই নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, অর্থাৎ এই 7 দিন এর পরের শুনানি পর্যন্ত সিবিআইয়ের এই ব্যাপারে হাত পা বাঁধা। আচ্ছা বলুন তো, এর চেয়ে বড় সুখবর ওই শাসক নেতা বা মন্ত্রীদের জন্য আর কিছু হতে পারে কি? অন্তত এই কদিন তো একটু খোলা মনে তারা প্রচারটা করতে পারবেন। যে চাকরি বেচা হয়েছে বা আত্মীয়রা যে চাকরি পেয়েছে তাদের বাঁচাতে গিয়ে আরো কয়েক হাজার যোগ্য লোককে আজকে এই বিড়ম্বনার মধ্যে ফেলেছেন। এর জন্য যদি কেউ দায়ী থাকেন, 22 সালের 5ই মে ক্যাবিনেটে পৌরোহিত্য করা মমতা ব্যানার্জি দায়ী, এক এবং একমাত্র। সিবিআইকে বলেছে ক্যাবিনেট মেম্বারদের এগেনস্টে কোনো রকম কড়া ব্যবস্থা নেওয়া হবে না, শুধু বলেছে কোনো কড়া ব্যবস্থা নেওয়া যাবে না এগেনস্ট দি ক্যাবিনেট মেম্বার, আর কিছু না। সুপার নিউমেরিক পোস্ট এই নিয়ে যে সিবিআই তদন্ত হাইকোর্ট দিয়েছে তাতে সাময়িকভাবে স্থগিতাদেশ দেওয়া আছে ভোট পর্যন্ত যেন জেলে না যায় নেতা আর মন্ত্রীরা, কিন্তু মনে রাখবেন এটা সাময়িক। দেখুন, এক বা একদল মন্ত্রী হয়তো নিশ্চিন্তে থাকবেন, কিন্তু সব মন্ত্রী স্বস্তিতে থাকবেন এটা কি বলা যাবে? মানে এটা তো নাও হতে পারে। আমরা বলছি না, কেন্দ্রীয় এজেন্সির আজকের যে সাবমিশন কোর্টে সেটা থেকে তো সেটাই মনে হচ্ছে। ইডি আজকে ওই শাহজাহান মামলায় নিম্ন আদালতে বলেছে যে জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়াও আরও 2 জন মন্ত্রীর কাছে শাহজাহানের টাকা পৌঁছেছিল। টাকা মানে তো দুর্নীতির টাকা, এটাই ওই ইডির অভিযোগ। এখন পর্যন্ত শাহজাহানের বিরুদ্ধে রেশন দুর্নীতি, সরকারি টেন্ডারে দুর্নীতি, জমি দুর্নীতি, এই অভিযোগগুলো ইডি পেয়েছে, তদন্তও চলছে। এবার ইডির আইনজীবী আদালতের বাইরে বলেছেন যেটুকুনি পাওয়া গেছে সেটা টিপ অফ আইসবার্গ, মানে হিমশৈলের চূড়া মাত্র। এবার গোটা হিমশৈল চাক্ষুষ করতে কি আরও 2 মন্ত্রীর বাড়িতে হানা দেবে নাকি ইডি? দেখুন, ইডি প্রথমে রেশন দুর্নীতি মামলা জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করে। এবার জ্যোতিপ্রিয় যখন হাসপাতালে ভর্তি তখন মেয়েকে লেখা একটা চিরকুট, তার লেখা একটা চিরকুট, সেটা হাতে পায় ইডি। তাতে শাহজাহানের নাম ছিল বলে জানা যায়। সেই চিরকুট হাতেই সার্বেরিয়ায় শাহজাহানের বাড়িতে ইডি পৌঁছেছিল। আর তারপর তো ইতিহাস, কত কী যে ঘটে গেল এবং আরও কি কি ঘটবে সেটা কে বলতে পারে। জানতে ইচ্ছে করছে আজকে জানেন যে আদালতে ইডির এই সাবমিশনের পর কোন কোন মন্ত্রীর বুক ঠিক কতটা ধুকপুক করছে। সুপ্রিম কোর্টে দেখতে পাচ্ছে যে মুখ্যমন্ত্রী এত উদ্গ্রীব কেন এদেরকে বাঁচানোর জন্য, কেন এদেরকে আটকে রাখার চেষ্টা করা হচ্ছে, অথচ যেখানে সিবিআই সমস্ত তথ্য প্রমাণ দিয়ে মহামান্য আদালতের সামনে বলেছে যে 2-3 জন মন্ত্রী শেখ শাহজাহানের সাথে জড়িত। কিছু গল্প মেলাইন করার জন্য, তৃণমূল কংগ্রেস এবং তার নেতা নেত্রীদের মেলাইন করার জন্য, ভাবমূর্তি নষ্ট করার জন্য গল্প ছড়িয়ে দেওয়া হচ্ছে। তারা তো তদন্তকারী সংস্থা, তারা এই কাজটা করছেন কেন? তাদের কাছে যদি কোনো তথ্য প্রমাণ থাকে তাহলে সেটা আদালতকে দিন। দেখুন, শাহজাহানকে গ্রেফতার করতে পুলিশ যে গড়িমসি করছে এটা নিয়ে তো আদালতও তারা তাদের ক্ষোভ প্রকাশ করেছে। এবার সরকার কি এখন শাহজাহানকে গার্ড করতে চাইছে না? এটাও তো প্রশ্ন। কারণ কিছুদিন আগে এই শাহজাহানের বিরুদ্ধেই জমি দখল আর নারী নির্যাতনের অভিযোগ খতিয়ে দেখতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, আর তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল রাজ্য সরকার।
বিচারপতি বি আর গাভাই প্রশ্ন তুলেছেন, কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট, রাজ্য সরকার কেন তার জন্য সুপ্রিম কোর্টে এসছে? ভাবার মতো বিষয়। এবং এটাও ভাবার মতো বিষয়, যাকে সিআইডি অ্যাকচুয়ালি গ্রেফতার করেছিল, তার কারণ সত্যি সত্যি শাহজাহানকে গ্রেফতার তো করেছিল সিআইডি, এবং তখন বলেছিলেন যে আমাদের হাতে যে মুহূর্তে কমপ্লেন এসছে আমরা করে দিয়েছি। সেই নিজেরা গ্রেফতার করা, সিআইডি তো রাজ্য সরকারের অধীন, তাকে গ্রেফতার করার পর তার বিরুদ্ধেই তদন্ত ঠেকাতে সরকার কেন শীর্ষ আদালতে ছুটছে? নাকি সিবিআই তদন্ত হলে শাহজাহান যা করতেন তাতে তার দলের আরও কেউ বিপদে পড়ে যেতে পারেন? মনে রাখবেন, সন্দেশখালিতে সিবিআই যাওয়ার পরেই কিন্তু অস্ত্র উদ্ধার হয়েছে, আর ইডি আজ আদালতে বলেছে যে দুর্নীতির টাকাতেই ওই অস্ত্র কেনা হয়ে থাকতে পারে, সেটা তদন্তকারীরা খতিয়ে দেখছে। সিবিআই কার্তুজ কেনার একটা রসিদও নাকি পেয়েছিল। রশিদের সূত্র ধরেই আমাদের প্রতিনিধি পৌঁছে গেছিলেন সেই দোকানের সামনে। সেখানে একদম টানটান নাটক, TV9-এর ক্যামেরার বুম দেখে দৌড় ওই কার্তুজের দোকানের কর্মচারী। আমরা মিডিয়া, আমরা তো সাধারণ মানুষেরই প্রতিনিধি, আমাদের দেখে তো অবশ্য পালানো অনেকে, কিন্তু আমাদের দেখে তো পালানো গেল, ইডি ডাকলে পালানো যাবে তো? রসিদ যখন পাওয়া গেছে, রসদ কোত্থেকে এলো সেটাও কি আর খোঁজ করলে পাওয়া যাবে না? শাহজাহানের এলাকায় তল্লাশিতে নেমে মণিমুক্ত পেয়েছিল সিবিআই, নামতে হয় NSGকেও। এই সেই সিজার লিস্ট। পিস্তলের পাশাপাশি মেলে কার্তুজ কেনার এই রসিদটা বিবাদী বাগের DN বিশ্বাস অ্যান্ড কোম্পানির। TV9 বাংলা পৌঁছে যায় সেই দোকানে, একেবারে এক্সক্লুসিভ, কিন্তু ক্যামেরা দেখে সবাই চুপ। জানি না, হ্যাঁ জানি না, দিয়েছিলেন না জানি না। আপনি কে? আমি সেলসম্যান, এখানকার সেলসম্যান না। যে বিলটা সিবিআই দেখাচ্ছে সেই বিলটা কি আসল? DN বিশ্বাস কোম্পানি আমায় দেখাই নাই, আমি বলতে পারবো। আপনাকে আমি দেখাচ্ছি আমার কাছে। না, আপনাকে দেখাতে পারবো, আমরা সাথে কথা বলবো। শেখ শাহজাহানের কাছে কি আপনার এখান থেকে কোনো গেছে? বলতে পারবো না। এই যে দেখুন আমার কাছে রয়েছে, এই যে দেখুন বিলটা, এই যে দেখুন এখানে DN বিশ্বাসের নামে দেখা যাচ্ছে। আপনি করুন না, যা করার করুন। বিলে স্পষ্ট DN বিশ্বাস কোম্পানির নাম লেখা। আপনি কি ডিনাই করবেন? সত্যি মিথ্যা সেটা যদি একটু বলেন। অর্থাৎ দেখা গেল DN বিশ্বাস অ্যান্ড কোম্পানি, সেখানকার যারা কর্তৃপক্ষ, তাদের কাছে আমরা এই বিষয়ে জানতে চাই যে বিলে দেখা যাচ্ছে DN বিশ্বাস অ্যান্ড কোম্পানির নাম রয়েছে। যে কার্তুজ সরাসরি গিয়েছিল শেখ শাহজাহানের কাছে, যেটি সম্প্রতি সিবিআই সন্দেশখালিতে তল্লাশি চালিয়ে সেই বিপুল পরিমাণ কার্তুজ বাজেয়াপ্ত করেছিল এবং তার সঙ্গে বিল মিলেছিল, এবং সেই বিলে ছিল কিন্তু এই দোকানের নাম DN বিশ্বাস অ্যান্ড কোম্পানি। বহু পুরনো কলকাতার একটি দোকান, যারা মূলত লিগালি অস্ত্র বিক্রি করে বা লিগালি কার্তুজ বিক্রি করে। সেই কার্তুজ পাওয়া গিয়েছিল সন্দেশখালিতে শাহজাহান শেখের ডেরায়। আচ্ছা, কিছু না বলেও কি অনেক কিছু বলে ফেললেন ধর্মতলার ওই দোকানের লোকজন? TV9 বাংলার সাংবাদিককে দেখেই যেভাবে তড়িঘড়ি দোকানের শাটার নামানো হলো, তার থেকেই তো পরিষ্কার কতটা অস্বস্তিতে রয়েছেন তারাও। সন্দেশখালীর শেখ শাহজাহানের কল্যাণে কার ভাগ্যে যে কালবৈশাখী আসতে চলেছে কে জানে। তৃতীয় দফা থেকে এবার এক এক করে এই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তো ভোটের লাইন, সেটা দেখা যাবে। প্রচারের ঝড়টাও তো উত্তরবঙ্গ থেকে এখন দক্ষিণবঙ্গমুখী। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে সভা করতে আসবেন প্রধানমন্ত্রী। ইডির মার খাওয়া, সন্দেশখালীর নারীদের ওপরে নির্যাতনের অভিযোগ, এগুলো তো থাকবেই। তার সঙ্গে সন্দেশখালীতেই অস্ত্র উদ্ধারে সিবিআই NSG অভিযানের প্রসঙ্গ, এগুলো কি নরেন্দ্র মোদীর মুখে আসবে না? অর্থাৎ প্রকৃতির গরম কমুক বা না কমুক, ভোটের গরম যে বাড়বে ক্রমশ, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal, বলো কথা কেশরী।